আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরে আসা কতগুলো এমসিকিউ বোর্ড প্রশ্ন অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা তোমাদের জন্য এই টাইপটা সাজিয়েছি, যেখানে তোমার জন্য 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার টপিকগুলো দেওয়া আছে। এখন 3 স্টার বলতে কিন্তু এরকম বোঝাচ্ছে না যে এটা তোমার হুবহু পরীক্ষায় কমন পড়বে, এটা হুবহু কমন খুব কমই পড়ে। সেক্ষেত্রে আমি তোমাকে যেভাবে প্রশ্নগুলো সমাধান করিয়ে দিব, দেখো একটা প্রশ্নের একটা উত্তর থাকবে, এটা তো স্বাভাবিক। এখন ওই প্রশ্নটার ওই উত্তরটা পড়েই শুধু তুমি চলে যাবে না, বাকি যে 3টা অপশন থাকে ওই 3টা অপশন সম্বন্ধেও একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা, ওগুলো সম্বন্ধে একটু ঘাটাঘাটি করবা, তাহলে দেখবা যে একটা সুন্দর প্রিপারেশন তুমি নিতে পারতেছো। মানে এমসিকিউতে ভালো করার জন্য এটাই একটা এফেক্টিভ প্রসেস বলে আমি মনে করি। তাহলে চলো আজকে আমরা পড়াশোনা শুরু করি। দেখো তো এখানে কি বলছে যে কোনটি অ্যাডিনোসাইন ডাইফসফেট। এখন আমি আগে তোমাকে কতগুলো কথা বলি, না হলে একদম শুরুতেই হচ্ছে এগুলা শুরু করে দিলে তুমি বুঝতে পারবা না। প্রথমে দেখো তো মোনো শব্দের অর্থ আমরা কি বুঝি। মোনো বলতে আমরা এক বুঝি, ডাই বলতে বুঝি 2, ট্রাই বলতে বুঝি 3, আর পলি বলতে আমরা বহু বুঝি। ওই যে পলিইথিন বলি না আমরা, পলিইথিন মানে কি ইথিন অণু অনেকগুলা থাকবে। তাহলে এই যে এরকম মোনো, ডাই, টাই, পলি, তোমাকে হচ্ছে এই 4টা ওয়ার্ড মনে রাখার পরে দেখো তো এ এম পি, এতে হচ্ছে অ্যাডিনোসাইন, এমতে হচ্ছে মনো, আর পিতে হচ্ছে ফসফেট। অ্যাডিনোসাইন মোনোফসফেট, মোনো মানে কি এক, তাহলে এখানে ফসফেট কয়টা আছে? একটা। এই ফসফেটের সাথে আমি যদি আরেকটা ফসফেট যুক্ত করি, দেখো তো এখানে যদি আমি আরেকটা ফসফেট যুক্ত করে দিই তাহলে কি হবে? 2টা ফসফেট হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই বলতে কি বোঝায়? 2টা বোঝায়, ADP, অ্যাডিনোসাইন ডাইফসফেট। এখন এই যে অ্যাডিনোসাইন ডাইফসফেটের সাথে মানে 2টা ফসফেটের সাথে আমি আরেকটা ফসফেট যুক্ত করে দিই, তাহলে কি হবে? 3টা ফসফেট। তাহলে আমরা কি বলবো? ATP, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তাহলে দেখো তো এই যে অ্যাডিনোসাইন গ্রুপের সাথে একটা করে ফসফেট যুক্ত হচ্ছে, তখন আমরা কি করতেছি? ফসফেটের সংখ্যাও মানে নামটাও একটা করে আমরা বাড়াচ্ছি। অ্যাডিনোসাইন মোনোফসফেট, মোনোতে একটা ফসফেট থাকে, তারপরে আরেকটা ফসফেট যুক্ত হইলে ডাইফসফেট, ওখানে 2টা ফসফেট থাকে, আরেকটা ফসফেট যুক্ত হইলে ট্রাইফসফেট, ওখানে 3টা ফসফেট থাকতেছে। তাহলে এভাবে করে কি হয়? অ্যাডিনোসাইন গ্রুপের সাথে আমরা একটা করে ফসফেট যুক্ত করতে পারতেছি। এখন তুমি আমাকে বলতে পারো যে ফসফেট তো আমি যুক্ত করলাম, নিচে ছোট করে এই আইটা লেখার মানে কি? এই আইটা লেখার মানে হচ্ছে ইনঅর্গানিক। এই আই দিয়ে আমি ইনঅর্গানিক বুঝাচ্ছি, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট এখানে যুক্ত করতেছি। এখন ATP পর্যন্তই হচ্ছে তুমি সর্বোচ্চ হচ্ছে থাকতে পারে, মানে সর্বোচ্চ 3টা ফসফেট একসাথে থাকতে পারে, এটাই হচ্ছে তোমার মানে আমরা আত্তীকরণ শক্তি বলি, বা কোষের শক্তি ধারণ করে রাখে হচ্ছে এই ATP অণুটা। এখন এই ATP আবার ভেঙেও যেতে পারে, ফসফেট যেভাবে যুক্ত হয়েছিল ওভাবে ফসফেট বিযুক্তও হইতে পারে। দেখো মনে করো ATP, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ট্রাই মানে কি 3টা থেকে আমি একটা ফসফেট বিয়োগ করে দিই, একটা ফসফেট বিয়োগ করলে আমার কাছে কয়টা আছে? 2টা। তাহলে ADP, অ্যাডিনোসাইন ডাইফসফেট। এবার ডাই থেকে আমি আরেকটা ফসফেট বিয়োগ করে দিই, ADP থেকে আর একটা ইনঅর্গানিক ফসফেট যদি বিয়োগ করে দিই কয়টা থাকে? একটা। তাহলে ওইটা আমি লিখবো AMP। তাহলে দেখো এই যে অ্যাডিনোসাইন গ্রুপটা ও কি করতেছে? তুমি প্রয়োজনের সময় ফসফেট মানে সঞ্চয় করে রাখতে পারতেছে, আবার হচ্ছে ফসফেট বিয়োগও করতে পারতেছে। ফসফেট যখন যুক্ত হবে তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন। তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন। আর ফসফেট যখন বিযুক্ত হয়ে যাচ্ছে, দেখো বিয়োগ হয়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে অ্যাডিনোসাইন গ্রুপ থেকে, তখন এটাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন। নামের শুরুতে শুধু কি দিব? ডি দিব, আর এটাই হচ্ছে ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হইলে আমরা বলবো ফসফোরাইলেশন অথবা ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন যেই কথা, ফসফোরাইলেশনও একই কথা। আর ডিফসফোরাইলেশন হচ্ছে ওটার মানে উল্টা প্রসেসটা, এখানে হচ্ছে ফসফেট একটা করে বিয়োগ হবে। তাহলে আমি এইগুলোর ফুল ফর্ম যেগুলো বললাম, এই ফুল ফর্মটাই তো এখানে জিজ্ঞেস করছিল, তাই না? কোনটি অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই মানে কি 2, তাহলে এই যে অ্যাডিনোসাইন ডাইফসফেট এটা হচ্ছে অ্যাডিনোসাইন মোনো, কি জন্য? এম আছে, মোনোফসফেট। তারপরে এখানে দেখো ADP, আমি কি কোথাও এখানে এরকম 2 এরকম সংকেত দিয়ে হচ্ছে এগুলা লেখা হয় না, এটা হচ্ছে একটা পূর্ণরূপ। আমরা কোনো কিছুর পূর্ণরূপ কিভাবে নেই? এই যে অ্যাডিনোসাইনের জন্য A নেই, তারপরে মনোর জন্য বড় হাতের M, ফসফেটের জন্য P, এভাবে করে নেই। এখানে নিচে তোমার হচ্ছে অণু আকারে লেখা, এই সংকেতটা তাহলে ভুল, আবার এখানে অণু আকারে লিখছে, এটাও ভুল। তাহলে এখানে সঠিক কোনটা? ADP, অ্যাডিনোসাইন ডাইফসফেট। অ্যাডিনোসাইন ডাইফসফেট হচ্ছে ADP, এটা দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করি। এরপরে কি বলছে দেখো তো, ATP এর পূর্ণরূপ কি? ATP এর পূর্ণরূপ আমি এতক্ষণ অনেকবারই এটা দহরাইছি, কি রকম ছিল? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন মোনো বলছে এটা, তাহলে এটা বাদ। এটা হচ্ছে অ্যাডিনোসাইন ডাই বলছে, ডাইও না। তারপরে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, আর এখানে বলছে কি পেন্টাফসফেট, পেন্টা তো বাদ, তাহলে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হচ্ছে এখানে উত্তর। এরপরেরটা কি বলছে দেখো তো,
প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। ওই যে আমি বলছি অ্যাডিনোসাইন অণুর সাথে একটা করে ফসফেট জোড়া লাগতে পারে, একটা করে ফসফেট বেরো হয়ে যেতে পারে। যখন প্রান্তীয় ফসফেট থেকে বা প্রান্তীয় যে ফসফেটটা ওইটা মুক্ত হয়ে গেলে আমরা নির্দিষ্ট একটা পরিমাণ শক্তি পাই। এটা দেখো তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে নির্দিষ্ট পরিমাণ শক্তিটা কতটুকু। এই যে দেখো প্রতি মোল অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, যেটা প্রায় হচ্ছে তোমার 30.55 কিলো জুল শক্তির সমান। এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কিলো ক্যালোরি চাইছে নাকি কিলো জুল চাইছে। যদি কিলো ক্যালোরি বলে সেক্ষেত্রে কি হবে 7.3 কিলো ক্যালোরি। এভাবে যদি লিখতো সংকেত আকারে CAL, কিলো কে আর সি কিন্তু বড় হাতের হবে, এই জায়গায় খেয়াল রাখতে হবে, সি কিন্তু আবার ছোট হাতে দিয়ে দেবো না। আর 30.55 মানে এটাকে যদি আমি জুলে কনভার্ট করি সেক্ষেত্রে কি হবে 30.55 কিলো জুল। তাহলে এই সংজ্ঞাটা বা এই কথাটা হচ্ছে বইয়ে সরাসরি লিখে দেওয়া আছে। প্রতি মোল এটিপির প্রান্তীয় ফসফেট থেকে আমরা কতটুকু শক্তি তাহলে পাবো। দেখো তো এখানে হচ্ছে 7.3, কোথায় এখানে 7.1, এটা বাদ, 6ও না 9ও না, 7.3 কিলো ক্যালোরি। আর যদি কিলো জুলে দিয়ে দিত 30.55 কিলো জুল হইতো, তাই না। এরপরে কি করছে দেখো তো, একটা চিত্র দিয়ে দেওয়া আছে, অ্যাডিনোসাইন গ্রুপ আঁকছে। অ্যাডিনোসাইন গ্রুপের সাথে এখানে 3টা ফসফেট যুক্ত আছে। তাহলে অ্যাডিনোসাইনের সাথে যদি 3টা ফসফেট হয়, 3টাকে আমরা কি বলছিলাম ট্রাই, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, তাহলে 3টা ফসফেট যুক্ত আছে। পি চিহ্নিত অংশটার নাম আমরা কি বলবো তাহলে, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইফসফেট। কি জন্য 3টা ফসফেট এখানে আছে, এই যে 3টা ফসফেট আছে না, এই যে 1টা 2টা 3টা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইফসফেট। এরপরে কি বলছে দেখো তো, কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়। এখন এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়, কি জন্য বলা হয় আমি যদি তোমাকে বলি, এটিপিকে শক্তি মুদ্রা বলার কারণ হচ্ছে এটিপি তুমি প্রয়োজনের সময় কোনো একটা জিনিস ব্যবহার করছো, তোমার কাজটা শেষ হয়েছে, এখন কি হইলো ওইটা চার্জ ফুরায় যায়, এখন ওইটাকে আবার তুমি চার্জ দিলা, চার্জ দিয়ে আবার ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখন তুমি আবার ওইটাকে কাজে ব্যবহার করতে পারতেছো। অথবা আমরা টাকা পয়সা সঞ্চয় করি কি জন্য, খারাপ সময় যাতে ব্যবহার করতে পারি। তাহলে তুমি অনেকগুলো অর্থ সঞ্চয় করে রাখছো, এখন তোমার বিপদের সময় বা খারাপ সময় এখন তুমি ওই জমানো টাকা থেকে খরচ করলা, তোমার অবস্থা আরেকটু যখন সচ্ছল হইলো তুমি আবার টাকা জমানো শুরু করলা, আবার যদি বিপদের সময় আসে সেক্ষেত্রে যাতে ব্যবহার করতে পারো। তাহলে এই যে মুদ্রাটা, এটাই হচ্ছে এটিপিটাও এরকমই কাজ করে। তুমি হচ্ছে ও ফসফেটের শক্তিটাকে মানে সঞ্চয় করে ধরে রাখে, কোষে যখন কোনো শক্তির প্রয়োজন হয় বা শক্তি সাপ্লাই করার প্রয়োজন হয় তখন কি করে একটা করে ফসফেট গ্রুপ এখান থেকে বিয়োগ হয়ে যায়, একটা করে ফসফেট গ্রুপ বের হয়ে গেলে ওই যে আমরা 7.3 কিলো ক্যালোরি শক্তি পাই, ওই শক্তিটা সাপ্লাই দেওয়ার মাধ্যমে যে কোনো বিপাকীয় বা শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন হয়। তাহলে প্রয়োজনের সময় শক্তির সাপ্লাই দিচ্ছে, আবার যখন অনেক শক্তি উৎপন্ন হয় তখন ওই শক্তিটা জমা করে রাখতেছে, তাহলে এটাকে আমরা অবশ্যই শক্তি মুদ্রা বলতে পারবো। শক্তি মুদ্রা ছাড়াও এটাকে আরো কতগুলো নামে ডাকা হয়, রিচার্জেবল ব্যাটারিও বলতে পারো, এনার্জি কয়েন বলতে পারো, বায়োলজিক্যাল কয়েন বলতে পারো, জৈব মুদ্রাও বলতে পারো। তাহলে এখানে শক্তি মুদ্রা ছাড়া যদি ওই নামগুলোও বলে দিত তাহলে হচ্ছে আমরা এটিপিকেই বুঝতাম। তাহলে শক্তি মুদ্রা হিসেবে আমরা কাকে জানি, এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। আর এগুলার নাম যদি আমি তোমাকে বলি, জিটিপি, এটা হচ্ছে তোমার ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসাইন ট্রাইফসফেট, জিতে গুয়ানোসাইন, টিতে ট্রাই, পিতে ফসফেট। এরপরে NADH2, এটার ফুল ফর্ম যদি আমি তোমাকে বলি, বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এটারটা কি, ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর যেহেতু হাইড্রোজেন আছে তাহলে নামের শুরুতে বলবো বিজারিত ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপরে কি বলছে দেখো তো, নিচের উদ্দীপকের আলোকে আমরা 6 আর 7 নম্বর প্রশ্নের উত্তরটা দিব। কি বলছে দেখো তো, একটা অ্যাডেনোসাইন গ্রুপ যেটার সাথে ফসফেট যুক্ত হয়েছে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে, আর প্রভাবক হিসেবে এখানে কি কাজ করতেছে, আলো আর ক্লোরোফিল। তাহলে এই যে অ্যাডেনোসাইন গ্রুপের সাথে ফসফেট যুক্ত হয়ে যেটা তৈরি করতেছে, এখানে এক্স দ্বারা ইন্ডিকেট করছে, এখানে মেইনলি হচ্ছে তোমার এটিপি, এএমপি এগুলো তৈরি হয়। তাহলে এটিপি এটা কিন্তু একটা উচ্চ শক্তির একটা যৌগ, তাহলে এই উচ্চ শক্তির যৌগটা কি, এখানে এক্স। তাহলে নিচের কোনটি উচ্চ শক্তি সম্পন্ন যৌগ বলছে, এটা হবে এক্স। যেটা ইনঅর্গানিক ফসফেট এটা হচ্ছে উচ্চ শক্তির কোনো যৌগ না। জেড যেটা, জেড তো আমি এখানে দেখতেই পাইতেছি না, তাহলে জেড বলতে এখানে কিছু এক্সিসি করে না। ক্লোরোফিল যেটা, ক্লোরোফিল এখানে উচ্চ শক্তির কোনো যৌগ না, এটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতেছে, তাহলে উচ্চ শক্তির যৌগ হচ্ছে এক্স, যেটা হচ্ছে এটিপি তৈরি করবে। এরপরে কি বলছে দেখো তো, এরপরে কি বলছে, উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যদি না ঘটে তাহলে কি হইতো, উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হচ্ছে শক্তি তৈরির যে প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের কোষের অভ্যন্তরে ঘটে, উদ্ভিদ কোষের অভ্যন্তরে যখন সূর্যের আলো উপস্থিত থাকে তখন। কি জন্য দেখো তো, এখানে প্রভাবক হিসেবে কিন্তু আলো দেওয়া আছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ফটোফসফোরাইলেশন বলবো। তাহলে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি যদি না ঘটে,
প্রাকৃতিক বনের সৃষ্টি হতো না, এখানে বনের সৃষ্টি হওয়ার কি সম্পর্ক, বনের সাথে তো এখানে কোনো সম্পর্কই নেই। মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত, হ্যাঁ শক্তি যদি উৎপন্ন না হইতো, অর্থাৎ উদ্ভিদের দেহের অভ্যন্তরে যদি এই শক্তিগুলো উৎপন্ন না হইতো তাহলে কিন্তু উদ্ভিদ শর্করা তৈরি করতে পারতো না, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে আটকায় যেত। তাহলে উদ্ভিদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো পুরা প্রাণীকুলই ধ্বংস হয়ে যেত, আবার মানব সভ্যতাও কিন্তু ধ্বংস হয়ে যেত, কারণ মানব সভ্যতা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করতেছে, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে। কি জন্য, দেখো মানব সভ্যতার জন্য আমাদের প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কয়লা, পেট্রোলিয়াম এগুলো লাগতেছে, এগুলো কিন্তু আমরা পরোক্ষভাবে উদ্ভিদের কাছ থেকে পাইতেছি। তাহলে হ্যাঁ মানব সভ্যতা ধ্বংস হয়ে যাইতো, এটা আমরা বলতে পারি। তবে জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত, হ্যাঁ উদ্ভিদ যদি না থাকতো তাহলে প্রাণীকুল কিন্তু বিলুপ্ত হয়ে যেত। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি, বন সৃষ্টি হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এরপরে দেখো তো কি বলছে, যে 5টা এটিপি যেটা কি করছে, ভেঙে গিয়ে 5টা এডিপিতে পরিণত হয়েছে। কিভাবে ভাঙছে দেখো, এটিপি টি মানে কি, ট্রাই মানে 3টা ফসফেট। তাহলে 3টা ফসফেটের থেকে যদি একটা ফসফেট ভেঙে যায় আমরা কয়টা ফসফেট পাচ্ছি, 2টা। তাহলে এডিপি, অ্যাডিনোসাইন ডাইফসফেট। তাহলে 5 অণু এটিপি 5 অণু এডিপি ভেঙে গিয়ে আরো কতগুলো শক্তি পাইছি। এখন কতটুকু শক্তি আমরা পাবো দেখো তো, শক্তির হিসাব যদি আমরা করি, আমরা একটু আগে পড়ছিলাম যে একটা প্রান্তীয় ফসফেট যদি বের হয়ে যায় তাহলে আমরা 7.3 কিলো ক্যালোরি শক্তি পাই। এই যে এটা হচ্ছে এক মোলের জন্য, মানে একটা ফসফেটের জন্য। তাহলে একটার জন্য যদি 7.3 পাই তাহলে 5টার জন্য কত পাবো, এখানে যদি তুমি করো হিসাবটা, 3 5 15, 5 হাতে আছে 1, 5 হাতে 35, সেকে 36 আর 1 ঘর আগে দশমিক, তাহলে 36.5। এখানে কি তুমি 36.5 কোথাও দেখতেছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5 অণুর জন্য দেওয়া আছে, যদি এখানে 5 না দিয়ে 6 দিত তাহলে আমরা ওই যে 7.3 এর সাথে 6 গুণ করতাম। 7 8 যেই সংখ্যায় দিয়ে দেখ, তুমি শুধু কি করবা, 7.3 এর সাথে এই সংখ্যাটা গুণ করে দিবা। এরপরে কি বলছে আমাদের, দেখো তো নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। ওই যে আমি যখন একটু আগে একটা এমসিকিউ ছিল যেখানে বলছিল যে নিচের কোনটি শক্তি মুদ্রা, ওই শক্তি মুদ্রার সাথে সাথে আমি আরো কতগুলো নাম বলছিলাম না, যে শক্তি মুদ্রা ছাড়াও এটাকে কিন্তু রিচার্জেবল ব্যাটারি বলা যায়, বায়োলজিক্যাল কয়েন বলা যায়, জৈব মুদ্রা বলা যায়, এনার্জি কয়েন বলা যায়। যে কোনো নামেই ডাকলে আমরা কাকে বুঝবো, এখানে এটিপির কথা বলছে। নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয়, এটিপি কে। কি জন্য, ওই যে রিচার্জেবল, রি মানে কি, পুনরায় চার্জ দিতে পারতেছো, মানে হচ্ছে তুমি এটিপির শক্তিটা ধারণ করে রাখতে পারতেছো, এটিপি শক্তিটা ধারণ করে রাখে, এরপরে প্রয়োজনের সময় তোমার শক্তি সাপ্লাই দিচ্ছে, শক্তি সাপ্লাই দিয়ে যখন গুরুত্বপূর্ণ কাজটা সম্পন্ন হয়ে যায় তুমি আরো শক্তি উৎপন্ন করতে পারতেছো, ওই শক্তিগুলো আবার জমা করে রাখতেছে। তাহলে একবার জমা করে রাখে আবার ভেঙে তোমাকে শক্তি সাপ্লাই দেয়, এই কাজটা যেন একটা রিচার্জেবল, মানে পুনরায় চার্জ হচ্ছে, এরকম রিচার্জেবল একটা ব্যাটারির মতো কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের এটিপি করে। আর বাকিগুলো আমরা চিনি, এটিপি থেকে যদি একটা ফসফেট বের হয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডিনোসাইন ডাইফসফেট। জিটিপি এর ফুল ফর্ম কি বলছিলাম, গুয়ানোসাইন ট্রাইফসফেট। আর এনএডিপিএইচ বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আরেকটা কথা যদি আমি বলে রাখি, এখানে দেখো এনএডিপিএইচ আর এটিপি এই দুইটাকে কিন্তু তোমার একসাথে আত্তীকরণ শক্তি বলে, এই দুইটাকে কিন্তু একসাথে আত্তীকরণ শক্তি বলে। আত্তীকরণ শক্তি কি জিনিস এখন যদি আমি বলি, আত্তীকরণ শক্তি হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা, প্রোটোপ্লাজমের অভ্যন্তরে থাকা কোষের নিজস্ব একটা শক্তি, এটা হচ্ছে আত্তীকরণ শক্তি। এরপরে কি বলছে দেখো তো, 7.3 কিলো ক্যালোরি প্রায় কত কিলো জুলের সমান, এটা বইয়ে হুবহু লিখে দেওয়া ছিল না, 7 কিলো ক্যালোরি যেটা হচ্ছে তোমার প্রায় 30.55 কিলো জুল শক্তির সমান। তাহলে হুবহু বইয়ের লাইন লিখে দেওয়া আছে, 7.3 হচ্ছে 30.55, কই আমাদের এটা, এখানে তো বাকি অপশনগুলো আমার বলারই কিছু নেই, মানে এখানে আর কি বলবো, এই বইয়ে হুবহু লাইন যেটা দেওয়া আছে ওইটাই হচ্ছে অ্যান্সার। এরপরে তুমি চাইলে হচ্ছে এটা বেরও করতে পারো, মনে করো পরীক্ষার হলে তোমার মনে পড়তেছে না, তখন কি করবা, 7.3 এর সাথে 4.2 গুণ করবা। 4.2 দিলে আমরা কি জুলে যাইতে পারি না, তাহলে ওই জুলে যখন যাবা সেক্ষেত্রে কি হবে, গুণ করলে দেখবা যে 30.66, মানে এরকম কাছাকাছি একটা মান আসতেছে। তো 30 পয়েন্টের কাছাকাছি মান হচ্ছে আমাদের এইটাই দেওয়া আছে, 30.55, এটা হবে উত্তর। এডিপি এর পূর্ণরূপ কি, অ্যাডিনোসাইন ডাইফসফেট, এটা আমরা সবাই জানি, তোমার মতো বাকি সবাইও জানবে, টিচারও জানে, তুমি জানো, এই জন্য তোমাকে এই জায়গায় ট্র্যাপে ফেলাবে। কি জন্য, দেখো অ্যাডিনোসাইন ডাইফসফেটই লেখছে সব জায়গায়, কিন্তু তোমাকে এখানে হচ্ছে বানানটা ঠিক করে দেখতে হবে। দেখো তো, অ্যাডিনোসাইন ডাইফসফেট, অ্যাডিনোসাইন ডাইফসফরাস, ফসফরাস তো কখনোই হবে না। তারপরে অ্যাডিনিন তো না, অ্যাডিনোসাইন, তাই না, অ্যাডিনোসাইন ডাইফসফেট। তাহলে এই সবগুলোর ভিতর থেকে তোমাকে কি করতে হবে, বানানটা ঠিক করে দেখতে হবে। এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গাটা কি ভুল হয়েছে, ADENOSANE অ্যাডিনোসাইন ডাই PHOS, এখানে একটা এস নেই, তাহলে এই বানানটা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা আমাদের, এই যে ফসফেট বানান হচ্ছে এইটা ঠিক।
তাহলে ক নাম্বারটা, মানে তোমাকে এই জায়গায় বানানটা তুমি পারো নাকি এটা হচ্ছে চেক করতেছে, বানানটা দিয়ে রাখছে আবার ফসফরাস ফসফেট এরকম দিয়ে হচ্ছে দেখতেছে, তাহলে বানানটা ঠিক করে দেখবা। তারপরে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে কোনটি দেখা যায়। এখন এইখানে যে প্রক্রিয়াগুলো আছে, গ্লাইকোলাইসিস কি জিনিস, গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের ভাঙন, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া, আর গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লুকোজ ভেঙে যাবে। তারপরে অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা হচ্ছে শ্বসনের তিনটা ধাপ। আমরা জানি সবাত শ্বসন হচ্ছে তিনটা ধাপে, চারটা ধাপে সম্পন্ন হয়, যেটা হচ্ছে প্রথমটা তোমার গ্লাইকোলাইসিস, তারপরে অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই চারটা ধাপের ভিতরে প্রথমটা বাদে পরের যে তিনটা ধাপ অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতর সম্পন্ন হয়। কি জন্য সম্পন্ন হয়, কারণ ম্যাট্রিক্সে তোমার হচ্ছে মানে ম্যাট্রিক্স বলতে যে তরল পদার্থটা, আর ওইটার পাশে মানে অন্তঃগাত্র, যেটা অন্তঃগাত্রে তোমার বৃত্তযুক্ত কতগুলো অঙ্গাণু সংযুক্ত থাকে, ওগুলো হচ্ছে তোমার এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। ওই এনজাইমগুলোর কারণে হচ্ছে তোমার বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হইতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় তোমার এই তিনটাই সম্পন্ন হয়, কিন্তু প্লাস্টিডের তিনটাই সম্পন্ন হয় না। প্লাস্টিডে আমরা শুধু ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা দেখতে পাই। তাহলে শুধু যদি মাইটোকন্ড্রিয়া বলতো আমরা কিন্তু এই সবগুলাই বলতে পারতাম, মানে মাইটোকন্ড্রিয়া তোমার এই সবগুলাই ঘটে, কিন্তু যেহেতু মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড দুইটাই বলছে, প্লাস্টিডে তাহলে কোনটা ঘটে, ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা ঘটে, এই দুইটা শুধু মাইটোকন্ড্রিয়াতে ঘটবে, প্লাস্টিডে ঘটবে না। এরপরে কি বলছে, শ্বসন ক্রিয়ায় এটিপিতে কোন বন্ধনী শক্তি আবদ্ধ থাকে। শ্বসন ক্রিয়ায় এটিপি, এটিপির ভিতর আমরা ফুল ফর্ম বললেই তো শুনতে পাই কি, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। তাহলে এটা এটিপিতে কোন বন্ধনী শক্তি আবদ্ধ থাকে, এটা হচ্ছে ফসফেট দ্বারা হচ্ছে শক্তিগুলো আবদ্ধ থাকে, মানে বন্ধন গঠন করে রাখে। অ্যাসিটোন, সালফেট, নাইট্রেট এগুলো কিছুই না, ফসফেট দ্বারা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট নামের ভিতরে কিন্তু আছে, ফসফেট দ্বারা হচ্ছে শক্তিগুলো এখানে হচ্ছে বেঁধে থাকবে। এরপরে নিচের কোনটি শক্তি সঞ্চিত করে রাখতে পারে, ওই যে অ্যাডিনোসাইন অণুগুলা, তাহলে অ্যাডিনোসাইন অণু সবাই কিন্তু শক্তি সঞ্চয় করে রাখতে পারে। এএমপি অ্যাডিনোসাইন মনোফসফেট, ও শক্তি সঞ্চয় করে রাখতে পারে, যদি ওর সাথে আরেকটা ফসফেট এসে যুক্ত হয় তখন ও কি হয়ে যাবে, এডিপি হয়ে যাবে। আবার এডিপি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করো, এটিপি তৈরি করে। তাহলে শক্তি সঞ্চয় করে রাখার জন্য একদম মানে এক্সাক্ট উত্তর হিসেবে আমরা কাকে নিতে পারি, অবশ্যই এটিপি কে, কারণ এটিপি তিনটা ফসফেটের শক্তি জমা করে রাখতেছে। সূর্য থেকে পাওয়া শক্তি ওগুলা হচ্ছে এটিপি সবচেয়ে, মানে এই অপশন তিনটার ভিতরে এটিপি হচ্ছে সবচেয়ে মানে এক্সাক্ট একটা উত্তর। তাহলে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, যেটা 3 অণু ফসফেট জমা করে রাখতে পারতেছে। আর এখানে আরেকটা অপশন কি বলছে দেখো তো, এনএপি, এটা তো কিছুই না, এইটা তো শক্তি জমা করে রাখার সাথে কোনো সম্পর্কই নেই। নিকোটিনামাইড অ্যাডেনিন ফসফেট এরকম কিছু একটা বানাইতে চাইছে। এরপরে কি বলছে দেখো তো, ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে আসে কোন প্রক্রিয়ার মাধ্যমে। ওই যে আমরা নোটসে লিখছিলাম না, একটা ফসফেট যদি যুক্ত হয় তখন ওইটাকে বলবো ফসফোরাইলেশন, আর একটা ফসফেট যদি বিয়োগ হয়ে যায় তখন ওইটাকে কি বলছিলাম, ডিফসফোরাইলেশন। তাহলে ফসফেট বিচ্ছিন্ন হচ্ছে যখন, কি বলছে, ফসফেট গ্রুপ যখন বিচ্ছিন্ন হচ্ছে, বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটায় কি হয়, শক্তি বের হয়ে আসে। একটা ফসফেট বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো তাহলে, ডিফসফোরাইলেশন। দেখো ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা, একটা করে ফসফেট প্লাস করব আমরা। তারপরে এটা কি বলছে যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণটাকে বোঝায়। কি জন্য, ফটো শব্দের অর্থ কি বলতো, ফটো শব্দের অর্থ কি ছবি, হ্যাঁ হইতেই পারে, কিন্তু বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফটো ওয়ার্ডটা শুনবা বুঝবা ওখানে হচ্ছে সূর্যের আলো বুঝাইছে, মানে ফটো বলতে আলো বুঝাচ্ছে। তাহলে সূর্যের আলো আর সিনথেসিস, সিনথেসিস মানে হচ্ছে তোমার সংশ্লেষ করা বুঝাচ্ছে, বা সূর্যের আলো শক্তিটাকে তোমার মানে খাদ্য শক্তিতে ট্রান্সফার করার যে প্রসেসটা, তাহলে ফটোসিনথেসিস হচ্ছে সালোক সংশ্লেষণ বুঝাইছে। এরপরে ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন বলতে হচ্ছে শ্বসনটাকে বোঝাচ্ছে, কিন্তু আলোর উপস্থিতিতে শ্বসনের মানে এত কোনো প্রভাব ফেলে না। তাহলে ওই তিনটা অপশনে হচ্ছে আমরা বাদ দিতে পারতেছি। বিচ্ছিন্ন হওয়ার শক্তিটাকে কি বলে, মানে বিচ্ছিন্ন হয়ে শক্তি তৈরি হওয়ার যে প্রসেসটাকে কি বলে, ডিফসফোরাইলেশন, কারণ বের হয়ে যাচ্ছে, তাহলে ওটার আমরা নামের শুরুতে কি দিব, ডি ওয়ার্ডটা যুক্ত করব। দেখো একটা প্রশ্নের একটা উত্তর, এভাবে করে তুমি সমাধান করে কিন্তু চলে যাও না, বাকি তিনটা অপশন সম্বন্ধেও একটু ঘাটাঘাটি করো, যেভাবে আমি তোমাকে এইভাবে সলভ করায় গেলাম। এইভাবে করে যদি তুমি সবগুলা প্রশ্ন সমাধান করতে পারো, বা তোমার সিলেবাসটা যদি এভাবে করে কভার দিতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন তোমার সম্পন্ন হবে এমসিকিউর জন্য। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট আলোচনা করব তোমাদের সামনে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।